আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 14। ফ্লোরাস রাজপ্রাসাদের আকাশ আজ ঘন মেঘে ঢাকা। কক্ষের ভেতরে নীরবতা। লিউঝান মাথা, হাত ও পায়ে ব্যান্ডেজ অবস্থায় বিছানায় হেলান দিয়ে আছে। চোখ দুটো বন্ধ, নিঃশ্বাস ভারী, ব্যথা যেন তার শরীরের প্রতিটি শিরায় ধুকপুক করছে, তবুও মুখে কোনো অভিযোগ নেই। ফিওনা দাঁড়িয়ে আছে কক্ষের এক কোণে, তার কপালেও ব্যান্ডেজ বাঁধা, চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। সে চুপচাপ লিউঝানের পাশে এসে দাঁড়ালো, কিন্তু কোনো শব্দ করল না। রাজা জারেন সোফায় বসে আছেন। ফ্লোরাস রাজ্যের প্রতিটি কোণে ইতিমধ্যে এই ঘটনা ছড়িয়ে পড়েছে। কেবল একজনই এতদিন অন্ধকারে ছিলেন, রাজা জারেন। আজ তিনি সবকিছু শুনলেন। জ্যাসপারের সঙ্গে ফিওনার সম্পর্ক, ফিওনার স্মৃতিভংশ, তাদের পূর্বজন্ম, এমনকি থেরানের গল্প। রাজা জারেন নির্বাক। তিনি জানতেন জ্যাসপার আর অ্যালিসার বিবাহ ঠিক করা হয়েছিল, কিন্তু আজ বুঝলেন জ্যাসপার কখনোই তার কন্যাকে ভালোবাসেননি। বাস্তবতাটা এতদিন তিনি বুঝতে পারেননি, বরং ভুল এক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য জোর করছিলেন। কঠিন চোখে তিনি ফিওনার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, তুমি কি জ্যাসপারকে এখনো ভালোবাসো? প্রশ্নটা বাতাসের মতো হালকা হলেও ফিওনার শরীরে যেন একটা ধাক্কা খেলো। তার ঠোঁট কেঁপে উঠল। ফিওনা দৃঢ় কণ্ঠে, কিন্তু ভেতরে দ্বন্দ্ব লুকানো নেই। মামা, প্রিন্স জ্যাসপারের বিষয়ে আমার কিছুই মনে নেই। ফিওনার কণ্ঠে এক ধরনের শূন্যতা বাজল। তবে বর্তমানে যা জানি তা হলো সে অতীতের থেরান। আমি জানি না নিয়তি আমাদের জন্য কি লিখে রেখেছে, তবে যাই হোক, এবার আমি নিয়তির বিরুদ্ধে দাঁড়াবো না। সে একটু থামলো, গভীর শ্বাস নিল। তার চোখে ঝলসে উঠল এক নতুন প্রত্যয়। কিন্তু আমার জন্য আর কেউ মরবে না। আমি আর কারো জীবন নষ্ট হতে দেব না। তার দৃষ্টি ধীরে ধীরে লিউঝানের দিকে গেল। ব্যান্ডেজে মোড়া শরীর, গভীর নিদ্রায় ক্লান্ত একটি প্রাণ, তার জন্য এত কিছু সহ্য করছে। ফিওনার কণ্ঠ নরম হলো, কিন্তু দৃঢ়তায় ভরা। আমার এখন একটাই লক্ষ্য, মিস্টার লিকে রক্ষা করা। রাজা জারেন তার কথা শুনে কিছুক্ষণ চুপ রইলেন। বাইরের বাতাসের সঙ্গে সঙ্গে বজ্রপাত করে উঠল, যেন প্রকৃতিও বুঝতে পারছে আজ এখানে ইতিহাসের মোড় ঘুরতে চলেছে। রাজা জারেন আর কিছু বললেন না। ফিওনার কথাগুলো যেন তার মনে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি এবার ফিওনার দিকে তাকালেন, তার চোখে গভীর চিন্তার ছায়া। তারপর ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে গেলেন, যেন কিছু ভাবার জন্য একান্তে সময় দরকার। ফিওনা চুপচাপ দাঁড়িয়ে রইল। বাতাসে যেন এক অদৃশ্য ভারী চাপ, যা বুকের ভেতরে দমচাপা অনুভূতি সৃষ্টি করছে। ঠিক তখনই দরজার কাছে ধীর পায়ে কেউ এসে দাঁড়ালো। ফিওনার মা লিয়েরা। ক্লান্ত শরীর, মুখে অবসাদের ছাপ, তবুও চোখের মায়ের অসীম মমতা। হাতে একটি ট্রে, তাতে কিছু তাজা ফল রাখা। তিনি ধীরে ধীরে বিছানার পাশে এসে বসলেন, যেখানে লিউঝান নিস্তেজ হয়ে শুয়ে আছে। কেমন আছো লিউঝান? তার কণ্ঠে ছিল মাতৃত্বের কোমলতা। লিউঝান চোখ খুলতে চেষ্টা করে, কিন্তু ক্লান্তির ভারে সে পারে না। লিয়েরা তার কপালে আলতো করে হাত রাখলেন। তোমার জন্য কিছু ফল এনেছি, খেয়ে নাও, বুঝেছো? তারপর ফিওনার দিকে তাকালেন। মেয়ের মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু চোখের গভীরে এক কঠোর সংকল্প দেখা যায়। তোমরা যাই সিদ্ধান্ত নাও না কেন, বুঝে শুনে নিও। লিয়ারার কণ্ঠ ছিল নরম, কিন্তু তাতে গভীর ছিল এক অভিজ্ঞতার ছোঁয়া। ফিওনা মাকে দেখে কিছু বলতে পারল না, শুধু তার দৃষ্টি চলে গেল লিওঝানের দিকে। এখন তার একটাই লক্ষ্য, লিওঝানকে রক্ষা করা, যে কোনো মূল্যে। ফিওনার মা লিয়ারা ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে গেলেন, কিন্তু যাওয়ার আগে একবার মেয়ের দিকে তাকালেন। ফিওনার চোখে যে কঠোর সংকল্প ছিল তা মা বুঝতে পারলেন। তিনি কিছু বললেন না, শুধু এক গভীর নিঃশ্বাস ফেলে চলে গেলেন। কক্ষটি এখন নিস্তব্ধ, শুধু জানালার ফাঁক দিয়ে আসা বাতাসের মৃদু শব্দ। ফিওনা ধীরে ধীরে বিছানার পাশে এসে বসল। লিওঝান চোখ বন্ধ করে নিঃশব্দে শুয়ে আছে, তার মুখে ক্লান্তির ছাপ। ডান হাতটি ব্যান্ডেজ করা, গলায় ঝোলানো, নাড়াচাড়া করা অসম্ভব। ফিওনা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ট্রের উপর রাখা ফলগুলোর দিকে তাকালো। কাঁটা চামচ হাতে নিল, তারপর এক টুকরো আপেল তুলে লিওঝানের মুখের সামনে ধরল। খেয়ে নিন মিস্টার লি। ফিওনার কণ্ঠে আদেশের কঠোরতা থাকলেও গলায় ছিল এক অদ্ভুত কোমলতা। লিওঝান আস্তে আস্তে মুখ খুলল। ফিওনা চামচটা এগিয়ে দিল, আর সে অনিচ্ছা সত্ত্বেও খেল। কক্ষের ভেতরে যেন এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি হলো। ফিওনা একটার পর একটা ফল খাইয়ে দিতে লাগলো, আর লিওঝান ধীরে ধীরে খাচ্ছিল। কখন যে বাইরে সন্ধ্যা নেমে এসেছে তা কেউ খেয়াল করেনি। ফিওনা তখন হাতের চামচটা থামিয়ে লিওঝানের দিকে তাকালো। তার চোখে ছিল এক অদ্ভুত অনুসন্ধিত দৃষ্টি। কণ্ঠটা একটু নরম হয়ে গেল, যেন নিজের চিন্তাগুলো নিজেই স্পষ্ট করতে চাইছে। আচ্ছা, আমি যখন এলিজিয়া নামটা নিয়ে কথা বলেছিলাম, আপনি তখন কেন আমায় জিজ্ঞেস করেননি আমি কেন এই নামের কথা বললাম? লিওঝান চোখের পাতা কাঁপিয়ে তাকালো ফিওনার দিকে। তার চোখে ছিল ক্লান্তি, কিন্তু কণ্ঠটা ছিল শান্ত। ফিওনা, আমি কিভাবে জানবো? তোমাকে কেউ চিঠি আর ফুল দিত। সে একটু বিরতি নিয়ে যোগ করলো।
আমাকে কি বলেছিলে? আর তুমি এখন এই নাম, এই চিঠি এসব নিয়ে কেন ভাবছো? ফিওনা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখের গভীরে যেন হাজার প্রশ্ন। সে জানে কিছু উত্তর সে নিজেই খুঁজে পাচ্ছে না। অতীতের সব টুকরো টুকরো স্মৃতি একসাথে মিলে যাচ্ছে, কিন্তু কোনো স্পষ্ট রূপ পাচ্ছে না। লিওজান ফিওনার গভীর চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন তার প্রতিটি শব্দ বিশ্লেষণ করছে। তারপর ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ভালোবেসেছিলে নাকি যে চিঠি দিত তাকে? ফিওনা সামান্য কেঁপে উঠল। তার হাতের চামচটা থেমে গেল লিওজানের ঠোঁটের কাছে। এক মুহূর্তের জন্য তার ভেতরে যেন এক ধরনের অস্বস্তি কাজ করলো। সে ধীরে ধীরে দীর্ঘশ্বাস ফেলল। এখন এসব কথা বলে লাভ কি? লিওজানের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল, কিন্তু সে কিছু বলল না। ফিওনা একটু বিরতি নিয়ে বলল, আমি তো শুধু বললাম কারণ অর্ডান ভাইয়ের কাছে শুনেছিলাম প্রিন্স থেরন নাকি ফুল ভালোবাসতেন না কখনো। তার বাড়ির সামনে তার সৎমা একবার একটি বাগান করেছিলেন, আর সে সেটি পুড়িয়ে ফেলেছিল কারণ তার নাকি ফুল দেখলে অসহ্য লাগে। লিওঝানের চোখে তাকালো, যেন নিজে কি বোঝাতে চাইছে। তাহলে আমাকে কেন ফুল দিত? তার মতো একজন ড্রাগন, সে কিনা চিঠিও লিখত। এটা ভেবে আমি অবাক হয়েছিলাম, আর কিছু না, তাই ভাবছিলাম। তার কথার শেষে কক্ষের ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। লিওঝান গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন ফিওনার কথার প্রতিটি ছত্র পড়ে নিচ্ছে। তার মন পড়ার চেষ্টা করছে, কিন্তু সে কি সত্যি বুঝতে পারছে নাকি ফিওনা নিজেই জানে না তার মনের গভীর সত্য কি? লিওঝান ফিওনার চোখে গভীর দৃষ্টি রেখে বলল, ফিওনা, একটা কথা বলি শোনো। ওই জ্যাসপার মানে থেরন, ও কিন্তু আমাকে মারতে চেয়েছিল অতীতে, আর এবারও সেটাই করেছে। ও কিন্তু এবারও এভাবে ছেড়ে দেবে না, নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পনা করবে। তাই বলছি, চলো তুমি আর আমি আজই পৃথিবীতে ফিরে যাই, এমন কোনো জায়গায় চলে যাই যেখানে ও আমাদের খুঁজে পাবে না। ফিওনা লিওঝানের কথা চমকালো না। সে জানতো এমন কিছুই আসবে। কিছুক্ষণ ভেবে তারপর শ্বাস ফেলে শান্ত গলায় বলল, মিস্টার লি, আপনি ওকে চেনেন না। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠল, যেন সে নিশ্চিত কিছু জানে। আমি পৃথিবী কেন, মহাবিশ্বের যে কোনো প্রান্তে যাই না কেন, ও আমাকে খুঁজে বের করবেই। তার কণ্ঠস্বর নিঃসংশয়, যেন তার কথার মধ্যে কোনো অনুমান নেই, আছে শুধু অভিজ্ঞতা, যেন সে নিজের ভাগ্যকে নিজেই পড়ে ফেলেছে আগেই। লিওঝান এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, তারপর ধীরে ধীরে বলল, তাহলে তুমি কি চাও ফিওনা? সারা জীবন ওর অন্ধকার ছায়ার নিচে কাটিয়ে দিতে? ফিওনা কোনো উত্তর দিল না, শুধু জানালার দিকে তাকিয়ে রইল, যেন আকাশের তারাগুলো নিজের ভবিষ্যৎ খুঁজছে। ফিওনা জানালার বাইরে তাকিয়ে থাকলো। দূরের আকাশে যেন তার চোখ আটকে গিয়েছে। সে ধীরে ধীরে বলল, আমি আমাকে নিয়ে চিন্তা করছি না মিস্টার লি, ও আমাকে মেরে ফেলবে না, কিন্তু আপনাকে মারবে। তাই বলছি, আপনি পৃথিবীতে ফিরে যান। তার কণ্ঠস্বর নরম, কিন্তু কঠোর বাস্তবতার ভারে ঝুঁকে পড়েছে। লিওঝান কিছুক্ষণ ফিওনার দিকে তাকিয়ে রইল, তারপর এক হাত ফিওনার হাতটা শক্ত করে ধরে ফেলল। কি বলছো তুমি ফিওনা? তার কণ্ঠে অবিশ্বাস আর অভিমান একসঙ্গে মিশে গেল। শত শত বছর পর, এত কষ্টের পর তোমাকে ফিরে পেয়েছি আমি, যেখানে আমাদের ভাগ্য আমাদের এক করার জন্য একটা সুযোগ দিয়েছে, আর তুমি বলছো আমি তোমাকে একা রেখে চলে যাব ওই ভয়ঙ্কর রাক্ষসটার কাছে? তার চোখে একরাশ যন্ত্রণা ফুটে উঠল, যেন ফিওনার এই কথাগুলো তার হৃদয়ে ধারালো ছুরির মতো বিঁধছে। ফিওনা ধীরে ধীরে চোখ বন্ধ করলো, যেন সে নিজে কি বোঝাতে চাইছে, কিন্তু তার ভেতরে ঝড় বইছে সেটা লিওঝান বুঝতে পারছে না। সারা রাত কেটে গেল। ভোরের আলো ফুটতেই ফিওনা ব্যস্ত হয়ে পড়ল। হাতে একটি ট্রে নিয়ে সে ধীরে ধীরে লিওঝানের কক্ষের দিকে এগিয়ে গেল। খাবারের সুগন্ধে ঘরটা ভরে উঠেছে। উষ্ণ স্যুপ, হালকা ব্রেড আর কিছু ফল। ড্রয়িং রুমে বসেছিলেন রাজা জারেন, লিয়ারা, অ্যালিসা আর সিলভা। সকালের আলো কক্ষের ভেতরে ছড়িয়ে পড়লেও বাতাস ভারী ছিল। কাল রাতের ঘটনার পর থেকে কারো মনই ভালো নেই। অ্যালিসা ফুঁসেছিল রাগে, তার চোখ মুখ কঠিন হয়ে আছে, দাঁতে দাঁত চেপে বসে আছে এক পেশে। সে কিছুতেই মেনে নিতে পারছে না। সে নিজেকে বোঝাতে চাইছে জ্যাসপার নয়, বরং লিওঝানি ফিওনার বর্তমান। ফিওনা কারোর দিকে তাকায় না, লিওঝানের কক্ষে প্রবেশ করে। ভেতরে ঢুকেই দেখলো লিওঝান তার বিছানায় তখনও শুয়ে আছে, হয়তো গভীর কোনো চিন্তায় ডুবেছিল। ফিওনা ধীরে ধীরে তার পাশে বসলো, ট্রেটা সামনে রেখে বলল, সকালের খাবার নিয়ে এসেছি, উঠে বসুন, একটু খেয়ে নিন, তারপর আবার ওষুধ খেতে হবে আপনাকে। লিওঝান চোখ খুলে ফিওনার দিকে তাকালো। তার চোখের গভীরে ক্লান্তি, কিন্তু তাতে একটা প্রশান্তিও ছিল, যেন ফিওনাকে কাছে পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছে। তুমি খাইয়ে দেবে? লিওঝান নরম কণ্ঠে বলল, এক টুকরো দুষ্টুমি মিশিয়ে। ফিওনা গম্ভীর মুখে বলল, আপনার হাতে তো ব্যান্ডেজ করা, তাই খাওয়ানো ছাড়া উপায় নেই। লিওঝান মৃদু হাসলো, তাহলে তো আমার ব্যান্ডেজ খুলতে আরো দেরি করা উচিত। ফিওনা কোনো উত্তর দিল না, কিন্তু তার ঠোঁটের কোণে একটা সামান্য হাসির আভাস ফুটে উঠল। বাইরে তখনও অ্যালিসার মুখ লাল হয়েছিল রাগে। সে ধৈর্য হারিয়ে বলল, আমি আর এক মুহূর্ত এসব সহ্য করতে পারছি না।
রাজা জারেন তার দিকে তাকিয়ে বললেন, শান্ত হও অ্যালিসা, এটা শুধু তোমার নয়, আমাদের সবার পরীক্ষা। কিন্তু অ্যালিসার চোখে মুখে স্পষ্ট ছিল সে এত সহজে শান্ত হবে না। কিয়ৎক্ষণ বাদে জ্যাসপারের আগমন ছিল হঠাৎ, অপ্রত্যাশিত, এক তীব্র ঝড়ের মতো। হনহনিয়ে প্রাসাদের ভেতরে প্রবেশ করতেই তার পেছনে ছায়ার মতো চলল থারিনিয়াস, এথেরিয়ান, আলবিরা, আরো কয়েকজন ড্রাগন সদস্য। তাদের উপস্থিতি মুহূর্তেই চারপাশের বাতাস ভারী করে তুলল। প্রাসাদের লোকেরা হতবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু কারোরই সাহস হলো না সামনে এগিয়ে কিছু বলার। তবে একমাত্র যিনি সাহস করলেন তিনি ছিলেন লিয়ারা, ফিওনার মা। লিয়ারা দৃঢ় পায়ে সামনে এসে দাঁড়ালেন, হাত বাড়িয়ে পথ রোধ করলেন। তার চোখ ছিল এক মায়ের শঙ্কা, কিন্তু তাতেও ভয় ছিল না, ছিল এক অদ্ভুত শক্তি। এক ধাপও এগোবে না জ্যাসপার, তার কণ্ঠ ছিল কঠোর। কিন্তু আলবিরা এক মুহূর্ত অপেক্ষা না করে ঝট করে তার হাত ধরে একপাশে সরিয়ে দিল। লিয়ারা ধাক্কা সামলাতে পারলেও দুলে উঠলেন, কিন্তু পড়লেন না। ঠিক তখনই কোনো দেরি না করে জ্যাসপার ঠাস করে দরজা খুলে দিল। প্রাসাদের ভেতরে যেন এক নিমিষে শীতলতা নেমে এলো। দরজা খুলতেই চোখের সামনে যে দৃশ্য ভেসে উঠল তাতে জ্যাসপারের চোখ মুহূর্তে আগুনের মতো লাল হয়ে উঠল। ফিওনা বিছানার পাশে বসে আছে, তার হাতে কাঁটা চামচ, আর সে খুব যত্ন নিয়ে লিওঝানকে খাবার খাইয়ে দিচ্ছে। লিওঝানের ঠোঁটের কোণে একটা নরম হাসি খেলা করছে। এই দৃশ্য যেন ছুরির মতো বিদ্ধ হলো জ্যাসপারের বুকে। তার সমস্ত শরীর ক্রোধে কাঁপতে লাগলো, চোয়াল শক্ত হয়ে গেল, হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে উঠল। ফিওনা তখনও তাকে খেয়াল করেনি। লিওঝান প্রথমে বুঝতে পারলো, ধীরে ধীরে তার মুখের হাসি মিলিয়ে গেল। সে কেবল ফিওনার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ফিওনা। ফিওনা অবাক হয়ে তাকাতেই দেখে দরজার সামনে দাঁড়িয়েছে জ্যাসপার। তার দৃষ্টি একেবারে অন্ধকার, আগুনের মতো লাল। এক মুহূর্তের জন্য সে ফিওনার চোখের দিকে তাকিয়ে থাকলো না, তার দৃষ্টি ছিল সেই হাতের দিকে যেই হাত দিয়ে ফিওনা লিওঝানকে খাওয়াচ্ছিল। পরবর্তী মুহূর্তে জ্যাসপার ধীর পায়ে এগিয়ে এলো, তার প্রতিটি পদক্ষেপ যেন প্রলয়ের সংকেত বহন করে। ফিওনা বুঝতে পারছিল আজও কিছু একটা ঘটতে চলেছে, গতকালকে চেয়েও ভয়ঙ্কর কিছু। জ্যাসপারের চোখের আগুন যেন পুরো কক্ষটাকে পুড়িয়ে দেবে। সে একটানে ফিওনাকে বসা থেকে দাঁড় করিয়ে দিল। তার হাতের আঙুলগুলো ফিওনার কবজিতে শক্ত হয়ে চেপে বসলো। তুমি কি করছিলে? জ্যাসপার বজ্র কণ্ঠে প্রশ্ন করলো, কিন্তু তাতে ছিল দাবানলের মতো ক্রোধ। ফিওনা ভয় পেয়ে কেঁপে উঠল, তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। কালকের কথা মনে পড়ে গেল, জ্যাসপারের রাগ আর তার অবিশ্বাস, তার সেই বন্য শক্তি। আজও কি সেরকম কিছু করবে? বাকিরা তখন ছুটে এসেছে। ছেড়ে দাও ওকে জ্যাসপার, লিয়ারা প্রথমেই বললেন। তার চোখে ছিল বিস্ময় আর ক্ষোভ। জ্যাসপার শান্ত হও, রাজা জারেন ধীর কণ্ঠে বললেন, যদিও তিনি জানতেন জ্যাসপারকে শান্ত করা এত সহজ নয়। কিন্তু জ্যাসপার কিছু শুনল না, তার পুরো মনোযোগ ছিল ফিওনার দিকে। তুমি আমার সাথে ছিলে, আমার আছো, আর চিরকাল আমারই থাকবে। জ্যাসপারের কণ্ঠ যেন এক শপথের মতো গর্জে উঠল। তার হাতের শক্তি আরো বেড়ে গেল। ফিওনা নরম ত্বকের ওপর তার আঙুলের চাপে লাল দাগ ফেলল। তোমার কি মনে পড়ছে না? জ্যাসপার ফিসফিস করে বলল, তার চোখে এক অদ্ভুত তীব্রতা। আমি তো তোমার জন্য পুরো অতীতটাই পুড়িয়ে ফেলেছি ফিওনা। আমি ইতিহাস বদলেছি, ভবিষ্যৎ দেখেছি। তুমি কিভাবে ভুলে গেলে আমি কে? ফিওনা শ্বাস নিতে পারছিল না, তার শরীর জমে আসছিল, কিন্তু সে নিজেকে দুর্বল দেখাতে চাইল না। আমি কিছুই ভুলিনি। ফিওনা চোখ তুলল, সরাসরি তাকালো লালচে দৃষ্টি জুড়ে থাকা পুরুষটার দিকে। কিন্তু আপনার এই অধিকারবোধ, আমি কখনই আপনার সম্পত্তি ছিলাম না, আর হবও না। ঘরে মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। জ্যাসপারের চোখ বিস্ফোরিত হলো। এই প্রথমবার তাকে কেউ প্রত্যাখ্যান করল। লিওঝান তখন ধীরে ধীরে উঠে বসলো। ব্যথায় কুঁকড়ে গেলেও তার চোখে ছিল এক ধরনের অদম্য জেদ। ফিওনা একা তার সিদ্ধান্ত নেবে। লিওঝান শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, তাকে জোর দেওয়ার অধিকার তোমার নেই, প্রিন্স অব ভেনাস। জ্যাসপার ধীরে ধীরে মাথা ঘুরিয়ে লিওঝানের দিকে তাকালো। তার ঠোঁটের এক কোণে ঠান্ডা হাসি ফুটে উঠল। আমাদের কথার মাঝে একদম কথা বলবি না তুই। জ্যাসপার ফিওনার দুবাহু চেপে ধরে আরো কাছে টেনে আনলো। তার দৃষ্টি এতটাই তীব্র যে ফিওনা চোখ ফেরানোর সুযোগও পেল না। কি ভেবেছিলে? তার কণ্ঠ গভীর, কিন্তু বিদ্যুৎ কাঁপলো। আমি সারা জীবন ওইখানে বন্দি থাকবো? তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? ফিওনা কিছু বলতে পারল না। বুকের মধ্যে তার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল, যেন ভয় আর শঙ্কা এক অদৃশ্য দড়িতে বাধা পড়েছে। কিন্তু হঠাৎ লিওঝানের কণ্ঠ সেই দড়িটা ছিঁড়ে গেল। ওকে ছেড়ে দাও প্রিন্স। লিওঝানের কণ্ঠ স্পষ্ট, দৃঢ়। তুমি আবারও ভুল করছো। কিন্তু জ্যাসপার একটু পাত্তা দিল না, বরং ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। ভুল? সে ফিসফিস করে বলল, চোখের গভীরে এক অদ্ভুত উন্মাদনা। আমার জন্য ভুল বলে কিছুই নেই। আমি যা চাই তাই পাই, আমি যা লিখি তাই নিয়তি হয়। তার আঙুলের চাপ আরো দৃঢ় হলো ফিওনার বাহুর উপর, এতটাই যে ফিওনার চোখে জলে ভরে উঠল, যদিও সে নিজেকে দুর্বল দেখাতে চাইল না।
আমি তোমাকে তোমার অতীত থেকে ছিনিয়ে এনেছি, জ্যাসপার ফিসফিস করে বলল। তার গরম নিঃশ্বাস ফিওনার গালের কাছ দিয়ে ছুঁয়ে গেল। তুমি আমার হবে, একমাত্র তুমি থেরনের ছিলে। এলিজিয়া যদি থেরনকে ভালো না বেসে থাকে তাতে কি আসে যায়? এই জন্মে প্রিন্সের হামিংবার্ড শুধু প্রিন্সকেই ভালোবেসেছে। লিওঝান এবার ধীরে ধীরে উঠে বসলো। কষ্ট হলেও তার মুখে এক অদম্য জেদ। ফিওনা তার নিজের সিদ্ধান্ত নিজে নেবে। সে শান্ত অথচ কঠিন কণ্ঠে বলল, তাকে জোর করার অধিকার তোমার নেই প্রিন্স। জ্যাসপার ধীরে ধীরে মুখ ঘুরিয়ে লিওঝানের দিকে তাকালো। তার চোখে তীব্র অগ্নিশিখার ঝলক। লিয়ারা সামনে এগিয়ে এলেন, চোখে মুখে ক্রোধ আর উৎকণ্ঠার মিশ্র অনুভূতি। জ্যাসপার, কি করছো তুমি? তার কণ্ঠ কাঁপছিল কিন্তু দৃঢ় ছিল। আমার মেয়েকে ছেড়ে দাও, তুমি এটা করতে পারো না। নিয়তি তোমাকে মানতেই হবে। জ্যাসপার বিরক্তির সাথে একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন এসব কথাবার্তায় সে একদমই আগ্রহী নয়। উফ, মাদার ইন ল! সে এক হাত দিয়ে কপালে হাত রেখে বলল, একটু শান্তিতে কথা বলতে দিন তো। আপনারা সবাই এমনভাবে দাঁড়িয়ে আছেন কেন? কেমন যেন লাগছে, এখানে কোনো সিনেমা চলছে না। সে এক ঝটকায় ফিওনাকে কাছে টেনে নিল, যেন বুঝিয়ে দিতে চাইল কার সিদ্ধান্ত এখানে শেষ পর্যন্ত কার্যকর হবে। আমি জানি না তোমরা কোন নিয়তির কথা বলছো। তার চোখ জলজল করছিল। কিন্তু একটা কথা শুনে রাখো, আমি নিজেই নিজের ভাগ্য লেখার ক্ষমতা রাখি। আর এই মেয়েটা, এটা শুধু আমার, শুধু আমার। প্রাসাদ জুড়ে যেন এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো। সকলে হতবাক হয়ে তাকিয়ে রইল। পরবর্তী মুহূর্তে কি ঘটতে চলেছে কেউ জানে না। লিওঝান দাঁতে দাঁত চেপে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল। তার চোখে অসহায় ক্ষোভ স্পষ্ট। সে কিছুই করতে পারছে না। তার ড্রাগনের শক্তি এখনো পুরোপুরি ফিরে আসেনি, আর তার শরীর দুর্বল, হাতে পায়ে ব্যান্ডেজ মোড়ানো। তার মুষ্টি শক্ত হয়ে উঠল, কিন্তু সে জানে এই অবস্থায় জ্যাসপারের বিরুদ্ধে কিছু করা সম্ভব নয়। ফিওনার চোখে আতঙ্কের ছায়া, অথচ সে নিজের কষ্ট চেপে রাখার চেষ্টা করছে। জ্যাসপার, ছেড়ে দাও ওকে, লিওঝানের দৃঢ় কণ্ঠে বলল, যদিও কণ্ঠের ভেতরে একটা অস্পষ্ট ব্যথা লুকানো ছিল। তুমি আবারও ভুল করছো। জ্যাসপার এক মুহূর্তের জন্য থামলো, তারপর বিদ্রুপের হাসি হাসলো। ভুল? সে ফিওনার চিবুক ধরে তার মুখটা নিজের দিকে ঘোরালো। তাহলে বলো হামিংবার্ড, আমি কি সত্যি ভুল করছি? ফিওনা কোনো উত্তর দিল না। তার চোখে মুখে দ্বিধা, ভয় আর এক অজানা আবেগ খেলা করছে। লিওঝান এবার নিজেকে ধৈর্য ধরে রাখতে পারল না। সে ধীরে ধীরে উঠে বসলো। ব্যথায় মুখ কুঁচকে গেলেও জোরে করে নিঃশ্বাস নিয়ে নিজেকে শক্ত রাখলো। ওকে কষ্ট দিও না জ্যাসপার। তার কণ্ঠ শান্ত, কিন্তু ভিতরে যেন আগুন জ্বলছে। ভালোবাসা জোর করে পাওয়া যায় না। জ্যাসপার এবার সত্যি বিরক্ত হলো। ভালোবাসা? সে হেসে উঠল, ঠান্ডা নির্মম সেই হাসি। আমার কাছে ভালোবাসা মানে আমি যা চাই সেটা আমি নিয়ে নেই। নিয়তি আমাকে যা দেয়নি সেটা আমি নিজে থেকেই কেড়ে নেব। আর ফিওনা আমার, এটা কখনই বদলাবে না। প্রাসাদের পরিবেশ আরো থমথমে হয়ে উঠল, যেন এক ধ্বংসাত্মক ঝড় আসতে চলেছে। জ্যাসপার ফিওনার চোয়াল শক্ত করে ধরল, চোখে যেন এক দাবানল জ্বলছে। গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, নিয়তির সব কঠোর নিয়ম ভেঙে যদি তুমি আমার হয়ে যাও, তাতে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আকাশ কি তারার নীলিমা হারাবে? নক্ষত্ররা কি পথ ভুলে যাবে? সময়ের গতিধারা কি স্থির হয়ে যাবে? ভেনাস গ্রহ উল্টো চক্রে ঘুরবে? যদি ভালোবাসাই একমাত্র সত্যি হয়, তবে সে সত্যের জন্য নিয়তি বদলালে অপরাধ কোথায়? বরং লাভটাই বেশি। তুমি আমার সাথে একসাথে থাকবে, এক অভিন্ন সত্তায়, এক শ্বাস, এক স্পন্দনে আবদ্ধ হয়ে যাবে। তার কণ্ঠে ছিল এক ধরনের দাবি, যেন সে এই সত্যের বাইরে কিছুই মানতে রাজি নয়। ফিওনার হৃদয় ধকধক করে উঠল। সে জানে এই ড্রাগন পুরুষ যা চায় তাই করেই ছাড়ে। ফিওনা জ্যাসপারের হাত থেকে নিজেকে মুক্ত করতে পিছিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু জ্যাসপার তার কবজি ধরে শক্ত করে টেনে নিল নিজের দিকে। মুহূর্তের মধ্যে সে ফিওনাকে পেছন থেকে জড়িয়ে ধরল। এক হাত তার কোমরে শক্ত করে চেপে ধরল, আর অন্য হাত মৃদু অথচ দৃঢ়ভাবে তার গলার কাছে আড়াআড়ি বাঁধল, যেন ফিওনার প্রতিটি শ্বাস এখন তার নিয়ন্ত্রণে। ফিওনার হৃদস্পন্দন থেমে গেল এক মুহূর্তের জন্য। তার পিঠ জ্যাসপারের শক্ত শরীরের সাথে মিশে গেল। বুকের ভেতর অজানা একটা আতঙ্ক আর উত্তেজনার ঢেউ খেলে গেল। জ্যাসপারের উষ্ণ নিঃশ্বাস তার গলার কাছে স্পষ্ট অনুভূত হচ্ছিল, আর তার কণ্ঠস্বর একেবারে ফিসফিস করে তার কানে গর্জন তুলল, ভেবেছিলে পালিয়ে যাবে আমার কাছ থেকে? ফিওনার দুহাত জ্যাসপারের বাঁধন আগলা করতে চাইল, কিন্তু সে আরো গভীরভাবে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। তার শক্ত বাহুর মাঝে ফিওনার ছোট্ট অসহায় পাখির মতো কেঁপে উঠছিল। ছাড়ুন আমাকে! ফিওনার কণ্ঠস্বর কেঁপে উঠল, কিন্তু জ্যাসপার নিশার, তার দখলদারি স্পষ্ট, যেন সে পুরো ভেনাসকে জানিয়ে দিতে চায় ফিওনা শুধু তারই। ফিওনার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। জ্যাসপারের শক্ত বাহু তার চারপাশের শক্তি একে বসছিল, যেন তার অস্তিত্বের দাবিতে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ছাড়ুন আমাকে প্রিন্স! ফিওনা ছটফট করে উঠল, কিন্তু তার কণ্ঠস্বর কেঁপে উঠল।
যেন সে নিশ্চিত নয় সত্যিই মুক্তি চায় কিনা। জ্যাসপার শ্বাস তার গালে অনুভূত হলো, কণ্ঠস্বর আরো গাঢ় হয়ে উঠল। তোমার হৃদয়ের গহীনে উঁকি দিতে পারি হামিংবার্ড। তুমি বলতে পারো না আমার ছোঁয়ায় তোমার মন কেঁপে ওঠে না? তুমি বলতে পারো না আমার অস্তিত্ব তোমার শিরায় শিরায় প্রবাহিত হয় না? ফিওনা চোখ বুজে এলো। তার হৃৎপিণ্ড এমন বেগ ধকধক করছিল যে মনে হচ্ছিল সে যদি আরেকটু দাঁড়িয়ে থাকে তাহলে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। চারপাশে সবাই জমে গেছে, রাজা জারেন, লিয়ারা, অ্যালিসা, লিওঝান, সবাই দম বন্ধ করে রেখেছিল এই দৃশ্য দেখে। লিওঝানের চোখে ক্রোধে ধূসর হয়ে উঠছিল, কিন্তু সে অসহায়। ফিওনা ধীর কণ্ঠে বলল, ভালোবাসা জোর করে হয় না প্রিন্স, এটা অর্জন করে নিতে হয়, ছিনিয়ে নেওয়া যায় না। জ্যাসপার হাসলো, এক তিক্ত বিদ্রুপে ভরা। ভালোবাসা? আমি জানি না ভালোবাসা কি ফিওনা, কিন্তু জানি তোমাকে ছাড়া আমি পূর্ণ নই। জানি তোমাকে হারালে আমি নিজেও হারিয়ে যাব। তার কণ্ঠে ছিল এক অসম্ভব আকুতি, এক দাবি। ফিওনা চোখ বন্ধ করলো, নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে তারপর দৃঢ় কণ্ঠে বলল, তাহলে শিখুন প্রিন্স, ভালোবাসা কি তা শিখুন। আমি আপনার কৃতদাস নই, আমি আপনার বন্দিনী নই, আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজে নেব, আপনি নন। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল, বাতাস থমকে গেল, নক্ষত্ররা যেন অপেক্ষা করলো পরবর্তী অধ্যায়ের জন্য। জ্যাসপারের চোখে ক্ষণিকের জন্য কিছু একটা ছায়া নেমে এলো, হতবাক নাকি আহত বোঝা গেল না। ফিওনার দেহ এখনো জ্যাসপারের বাহুর মাঝে বন্দী, সে ছটফট করছিল, কিন্তু জ্যাসপারের বাঁধন এতটাই দৃঢ় ছিল যে মুক্তির কোনো উপায় নেই। তার উষ্ণ শ্বাস ফিওনার কানের কাছে স্পষ্টভাবে অনুভূত হচ্ছিল, কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত মায়াবী গম্ভীরতা, যেন তার প্রতিটি শব্দ হৃদয়ের গভীরতম অনুভূতির প্রতিচ্ছবি। জ্যাসপারের গলা দিয়ে একটা হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো, তারপর গাঢ় স্বরে ফিসফিস করে বলল, ভেনাসের রাজপ্রাসাদে হয়তো আমাদের ভালোবাসার স্থান নেই, হয়তো এই প্রেম বিধানের বিরুদ্ধচারণ করবে। তবু বলো, আমার বাহুডোরে একবার নিজেকে বিলিয়ে দিলে কি সত্যি এই মহাবিশ্ব থমকে যাবে? ফিওনার দম বন্ধ হয়ে আসছিল, তার সমস্ত শরীর কেঁপে উঠছিল এই পুরুষের দাবির সামনে, এই অবিনশ্বর দখলদারির সামনে। কিন্তু জ্যাসপার থামল না, তার কণ্ঠে যেন আকাশ ভাঙা বজ্রধ্বনি। ভালোবাসা কি নিয়ম মানে? যদি তোমায় নিজের করে নেই, তবে কি সত্যি দেবতারা রুষ্ট হবেন, নাকি তারাও মেনে নেবেন যে আমাদের প্রেমের চেয়ে মহৎ আর কিছুই নেই? ফিওনার চোখে জল জমে উঠল। এই ড্রাগনের ভালোবাসা এতটা ভয়ঙ্কর, এতটা দাবিদার যে সে জানে এর থেকে পালানোর পথ নেই। জ্যাসপার এবার ফিওনার কানের কাছে ঠোঁট নিয়ে আরো গভীর স্বরে বলল, ভেনাসের আকাশে যদি আমাদের ভালোবাসার জন্য জায়গা না থাকে, তবে আমি নিজেই এক নতুন আকাশের সৃষ্টি করব। বলো, তুমি কি আমার পাশে থাকবে? ফিওনার ঠোঁট কাঁপছিল, সে কিছু বলতে চাইছিল, কিন্তু কণ্ঠ আটকে গেল। জ্যাসপার এবার ফিওনার মুখটা নিজের দিকে ঘোরালো। গভীর সবুজ চোখ ফিওনার চোখে স্থির হয়ে থাকলো, যেন সে ফিওনার আত্মার ভেতর পর্যন্ত দেখছে। তার কণ্ঠস্বর আরেক ধাপ নিচু, আরেক ধাপ গভীর হলো। নিয়তির লিখিত বিধান যদি আমাদের বিচ্ছিন্ন করে রাখে, তবে আমি সেই বিধান নিজের হাতে বদলে দেব। বলো, তুমি কি আমার সাথে সেই বিপ্লবে নামতে চাও? ফিওনার চোখ বড় বড় হয়ে গেল। এই পুরুষ, সে নিয়ম ভাঙতে চায়, সে ভাগ্যের বিরুদ্ধে দাঁড়াতে চায় শুধু তার জন্য। কক্ষের বাতাস ভারী হয়ে উঠল, কেউ কোনো শব্দ করছিল না। ফিওনা কি সত্যি এই ড্রাগনের সাথে সমস্ত সীমানা ভেঙে এগিয়ে যাবে, নাকি সে নিজেই তার ভালোবাসাকে অস্বীকার করবে? লিয়ারার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, সে দ্রুত এগিয়ে আসতে চাইল। হঠাৎ আলবিরা তার সামনে এসে দাঁড়ালো, ঠান্ডা চোখে তাকিয়ে বন্দুকের নল সরাসরি লিয়ারার কপালে ঠেকিয়ে দিল। এক মুহূর্তের জন্য পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। অন্যদিকে এক ড্রাগন সদস্য রাজা জারেনকে পেছন থেকে শক্ত করে ধরে রেখেছে। অ্যালিসা আর সিলভা ভয় কুঁকড়ে গেছে, নিঃশ্বাস ফেলতেও যেন ভয় পাচ্ছে। থারিনিয়াস আর এথিরিয়ান কক্ষের এক কোণে নিশ্চুপ দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। লিয়ারা দম নিয়ে চিৎকার করে উঠল, জ্যাসপার, তুমি তোমার লিমিট ক্রস করছো। তোমার সাহস হয় কিভাবে? কোন অধিকারে তুমি আমার মেয়েকে স্পর্শ করছো? তার কণ্ঠে ছিল প্রচন্ড রাগ আর অসহায় ক্ষোভ, কিন্তু জ্যাসপারের ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসি খেলে গেল। তার চোখের গভীরে এক দুর্বার আগুন জ্বলছিল, যা কোনো বাধা মানতে জানে না। লিয়ারার রাগে শরীর কাঁপছিল, কিন্তু আলবিরার বন্দুকের স্পর্শ তাকে এক মুহূর্তের জন্য স্থির থাকতে বাধ্য করলো। অন্যদিকে রাজা জারেনের হাতে শেকল পরানোর মতো কঠিন করে বাঁধা ছিল সেই ড্রাগনের সদস্যরা। অ্যালিসা আর সিলভা কোনায় দাঁড়িয়ে ভয়ে শ্বাস আটকে রেখেছে, যেন সামান্য শব্দ করলেই ঝড় তাদের উড়িয়ে নিয়ে যাবে। জ্যাসপার ধীর পায়ে লিয়ারার সামনে এগিয়ে এলো, তার চোখে ছিল বিদ্রুপের ঝলক, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। মাথা নত করে বলল, মাদার ইন ল, আপনি কি সত্যি জানেন না আপনার মেয়েকে গভীরভাবে স্পর্শ করা অনেক আগেই শেষ?
ওহ, অপেক্ষা করুন, হয়তো আপনাকে একটা ছোট্ট ধারণা দেওয়া উচিত। তার গলা নিচু হয়ে গিয়েছে, যেন প্রতিটা শব্দ আগুনের মতো ছুঁড়ে মারছে। এতক্ষণেও জ্যাসপার ফিওনাকে 1 ইঞ্চি ছাড়েনি। তার বাহুর বাঁধন আরো শক্ত হলো, যেন সে নিজের দাবি প্রমাণ করতে চায়। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। লিয়ারার মুখ ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তে। সে বুঝতে পারছিল না এই ড্রাগনের ঔদ্ধত্যের শেষ কোথায়। কক্ষের বাতাস থমকে গেল। রাজা জারেন ধমকের স্বরে কিছু বলতে চাইলেন, কিন্তু সেই ড্রাগন সদস্যরা তার বাঁধন আরো শক্ত করলো। জেসপার এক ঝটকায় ফিওনাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার চোখে ছিল তীব্র এক দাবিদার আগুন। ফিওনার চুলের মুঠো শক্ত করে সে মুখের সামনে টেনে আনলো। আরেক হাত গালে চেপে ধরে এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়ে রইল, বড় বড় ভীতিকর চোখের দিকে। তারপর কোনো সুযোগ না দিয়ে নিজের দাবিকে অস্বীকার করার সব পথ বন্ধ করে দিল। ফিওনার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। ফিওনা আতঙ্কে 2 হাত দিয়ে জ্যাসপারকে ধাক্কা দিতে চাইল, কিন্তু তার শক্তির কাছে যেন একটু টলল না সে। তার পাঁজর বাধা পড়ে গেছে জ্যাসপারের কঠোর বাহুতে, আর চুলের মুঠো ধরা শক্তিতে সে যেন একটুও নড়তে পারছিল না। ঠিক তখনই লিওঝানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। জ্যাসপার! তার কণ্ঠে যেন পুরো প্রাসাদ কাঁপিয়ে দিল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে থারেনিয়াস আর এথেরিয়ান তাকে দুদিক থেকে ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলল। শক্ত করে 2 হাত বাঁধল। লিওঝান ছটফট করতে লাগলো, কিন্তু তার ব্যান্ডেজ বাঁধা শরীরে শক্তি নেই জ্যাসপারের কবল থেকে ফিওনাকে ছাড়িয়ে আনার। লিয়ারা আর রাজা জারেন অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। তারা এই দৃশ্য সহ্য করতে পারছেন না। লিওঝান রাগে ফুঁসতে লাগলো, চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে রইল। তার হৃদয় আগুন জ্বলছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। আর সেই মুহূর্তে জ্যাসপারের দখলদারি চুম্বনে ফিওনা অনুভব করলো এক ভয়ঙ্কর সত্য, এর থেকে মুক্তি নেই। জ্যাসপার যা চায় তা ছিনিয়ে নিতে পিছুপা হবে না। টানা 10 মিনিট পর জ্যাসপার অবশেষে ফিওনার ঠোঁট থেকে নিজেকে সরিয়ে নিল, কিন্তু তার হাতের শক্ত বাঁধন একটুও শিথিল হলো না। ফিওনা ততক্ষণে লজ্জা, অপমানে আর ঘৃণায় মাথা নিচু করে ফেলেছে। তার শরীর কাঁপছে, চোখ দুটো জলে ভরে উঠেছে। জ্যাসপার এবার চোখ সরিয়ে লিওঝানের দিকে তাকাল। ঠোঁটের কোণে এক ঠান্ডা নির্মম হাসি খেলল। শোন! তার কণ্ঠে ছিল অদ্ভুত এক অহংকার। আমার ব্যবহৃত জিনিস আমি কাউকে ভাগ দেই না, এক ফোঁটাও না। তার কথায় পুরো কক্ষ মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। জ্যাসপার আরেক ধাপ এগিয়ে এলো। লিওঝানের দিকে তাকিয়ে আবারও নিচু স্বরে বলল, আরো নির্মম ভাবে, আর তুই কেমন নির্লজ্জ, একজনের ব্যবহার করা জিনিসের দিকে নজর দিস। শোন, তোকে একটা মজার প্রস্তাব দে, আমার সাথে ল্যাবে চল। জ্যাসপার একপাশে মাথা কাত করে ঠোঁটের কোণে এক হাসি ফুটিয়ে বলল, ভেনাসের বায়োমেট্রিক্স স্ক্যানার দিয়ে 1 সেকেন্ডে বের করে দেখিয়ে দিই ফিওনার শরীরের গভীর কোষের কার ডিএনএর ছাপ আছে। সে থামলো, ফিওনার দিকে এক ঝলক তাকিয়ে আবার বলল, ভেবেছিস পৃথিবীর সস্তা টেস্ট কিট দিয়ে কিছু লুকানো যাবে? এখানে ক্রোনালিজম স্ক্যানার আছে, যা কোষের শেষ আপডেট জেনেটিক এনকোডিং দেখায়। তুই নিজেই দেখে নিবি তার কোষে কার অস্তিত্ব মিশে আছে। তার ঠোঁটের কোণে এক ঠান্ডা বিষাক্ত হাসি ফুটে উঠল। লিওঝান দাঁতে দাঁত চেপে শক্ত করে বন্ধ করে রাখলো, যেন নিজের ক্ষোভ আর বিস্ফোরণ আটকানোর শেষ চেষ্টা করছে। তার শিরাগুলো ফুটে উঠেছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। লিয়ারা, জারেন আর অ্যালিসা সবাই স্তব্ধ। আর ফিওনা, তার মনে হলো সে যেন এক দুঃস্বপ্নের মাঝে আটকে গিয়েছে, যেখানে মুক্তির কোনো পথ নেই। রাজা জারেন কঠোর কণ্ঠে বলে উঠলেন, জ্যাসপার, তুমি এতটা অসভ্য আর বেয়াদব হতে পারো তা আমি কোনোদিন কল্পনাও করিনি। তোমার বাবা ভেনাসের কিং ড্রাকনিস এমন এক সন্তান জন্ম দিয়েছে যে নিজের রক্তের ঐতিহ্য ভুলে গিয়েছে। তুমি ভেনাসের প্রিন্স হয়ে এভাবে কথা বলতে লজ্জা করলো না? জ্যাসপার তখন হেসে উঠল, ঠোঁটের কোণে তাচ্ছিল্যের ছাপ। ও আঙ্কেল ইন ল, আপনি তো মনে হয় একটু বেশি মুখ চালাচ্ছেন আজ। আমার স্বভাবের ব্যাপারে তো আপনি জানতেনই না, তাই এখন দেখে নিন। আমি জন্ম থেকেই এমন, শুধু আপনার দেখার সুযোগ হয়নি আগে, কিন্তু এখন দেখছেন এটাই আমার আসল রূপ। তার চোখে আগুনের মতো দখলদারি, অথচ ঠান্ডা তীক্ষ্ণ হাসি যেন ধারালো ছুরির মতো কেটে দিচ্ছে রাজা জারেনের মর্যাদার গর্ব। জ্যাসপার ঠান্ডা হেসে লিওঝানের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল, যেন তার প্রতিটি শব্দে তীক্ষ্ণ বিদ্রোহ লুকিয়ে আছে। তোকে আমি চাইলে কালকেই শেষ করে দিতে পারতাম, জ্যাসপার ফিসফিস করে বলল, লিওঝানের গায়ে হালকা ঝুঁকে। কিন্তু তুই এখন সামান্য একটা মানব আর দুর্বল। তোর মতো একটা অসম্পূর্ণ শক্তির জীবকে মেরে আমি আমার ইমেজ নষ্ট করতে চাই না। সে একদৃষ্টিতে তাকিয়ে রইল, ঠোঁটে কোনো সামান্য তাচ্ছিল্যের ছাপ। তুই আগে তোর আসল ফর্মে আয়, তারপর দেখা হবে। লিওঝান নির্ভয়ে জ্যাসপারের চোখে চোখ রাখলো। তার গলায় ছিল অটল দৃঢ়তা। কে বলেছে আমি সাধারণ? কে বলেছে আমি দুর্বল? তার কণ্ঠস্বর ছিল অবিচল, যেন এক অদৃশ্য শক্তি তার চারপাশে ছড়িয়ে পড়েছে।
প্রিন্স, দুর্বলতা কাকে বলে তুমি জানো? দুর্বলতা হচ্ছে যার চোখে ভয় থাকে, যার হাত শক্তিশালী কিন্তু মন দুর্বল, সে সত্যিকারের দুর্বল। লিওঝান এক পা এগিয়ে গেল। এতক্ষণ বন্দী থাকা সত্ত্বেও তার শরীরের প্রতিটি পেশিতে আত্মবিশ্বাসে টান টান হয়ে উঠল। দেখো, আমি তোমার চোখ রেখে কথা বলছি জ্যাসপার। আমার চোখে কোনো ভয় দেখতে পাচ্ছ? কক্ষের বাতাস মুহূর্তে ভারী হয়ে উঠল। দুজনের দৃষ্টি লড়াই যেন এক বিদ্যুৎ ঝলকাচ্ছে। বাইরে বজ্রপাত হলেও হয়তো এমন শোনাতো, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর ছিল জ্যাসপারের চোখের গভীরে জমে থাকা দখলদারির দাবানল আর লিওঝানের অনার প্রতিরোধ। জ্যাসপার ফিওনার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক বিদ্রুপের হাসি টেনে বলল, তুই কি দেখে ওই জন্মে এই একটা পাতি সেনাপতিকে ভালোবেসেছিলি হামিংবার্ড? তার গলায় ছিল অবজ্ঞা, কিন্তু চোখে জ্বলছে ঈর্ষার অগ্নিশিখা। লিওঝান এবার নিজে উত্তর দিল, গলা শক্ত রেখে, তোমার বোধহয় ধারণা নেই, এই পাতি সেনাপতি যখন কোনো যুদ্ধে বিজয়ী হয়েছিল আর তুমি ভেবেছিলে আমি এখনো সেই সাধারণ হিউম্যান। তুমি কি সত্যি এতটা অন্ধ? সে এক পা এগিয়ে এলো। তার চোখে ছিল দৃঢ় আত্মবিশ্বাস। আর হ্যাঁ, ভেবে দেখো, ফিওনা যখন তোমার মতো একটা অহংকারী প্রিন্সকে রেখে আমাকে ভালোবেসেছিল, তখন সেটা কি বোঝায়? বোঝায় যে সে তোমাকে ভালোবাসেনি কখনোই। জ্যাসপারের দৃষ্টি মুহূর্তে বদলে গেল। তার মুখ কঠোর হয়ে উঠল, চোখের শিরাগুলো ফুলে উঠল রাগে। বাতাস যেন থমকে গেল। চারপাশে সবাই নিঃশ্বাস বন্ধ করে ফেলল। এক ঝটকায় পাশে থাকা একটা ফুলদানি তুলে নিয়ে লিওঝানের মাথায় ছুঁড়ে মারতে গেল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে থেমে গেল। তার নড়াচড়া এতটাই দ্রুত ছিল যে লিওঝান ছাড়া বাকির সবাই ধাক্কা খেয়ে পেছনে সরে গেল। লিওঝান কিন্তু এক চুল নড়েনি। তার চোখে কোনো ভয় ছিল না। এটা যেন জ্যাসপারকে আরো ক্ষিপ্ত করে তুলল। ইউ বাস্টার্ড! জ্যাসপার গর্জে উঠল। তার হাতের শক্তি সংবরণ করতে না পেরে ফুলদানিটা ধরে পাশের পিলারের দিকে ছুঁড়ে মারল। এক বিকট শব্দে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কাচের টুকরোগুলো ছিটকে পড়ল মেঝে জুড়ে। ফিওনা কেঁপে উঠল। বাকিরাও শঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে রইল। কক্ষের পরিবেশ এতটাই উত্তেজনায় ঠাসা ছিল যে মনে হচ্ছিল এখান থেকে আরেকটা বিস্ফোরণ ঘটতে দেরি নেই। জ্যাসপারের মাথার ভেতরে লিওঝানের সেই কথা বারবার প্রতিধ্বনিত হতে লাগলো, তোমাকে ভালোবাসেনি। তার শিরাগুলো টান টান হয়ে উঠল। বাতাস ভারী হয়ে এলো। এই শব্দগুলো যেন তার অস্তিত্বকে আঘাত করছিল, যেন কেউ তার বুকের ভেতর হাত ঢুকিয়ে তার হৃদয়টা মুঠো করে চেপে ধরে রেখেছে। রাগে চোখ ধূসর হয়ে উঠল। আশপাশে সবকিছু যেন ভেঙে ফেলার তীব্র তাড়না অনুভব করলো। সে আরেকটা ফুলদানি তোলার জন্য হাত বাড়াতেই একজোড়া কোমল হাত তার কবজি চেপে ধরল। জ্যাসপার হতচকিত হয়ে পেছনে ফিরে তাকালো। ফিওনা। তার চোখ পানিতে ভিজে গেছে, মুখটা লালচে, ঠোঁট কাঁপছে, কিন্তু হাতটা শক্ত করে জ্যাসপারের হাত ধরে রেখেছে। সেই মুহূর্তে যেন ঝড় থেমে গেল। জ্যাসপার তাকিয়ে থাকলো ফিওনার চোখে, যেখানে রাগ নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটা গভীর আবেদন, যেন বলতে চাইছে, থামো, আর করো না। জ্যাসপার নিঃশ্বাস নিল ধীরে ধীরে। রাগের আগুন এক নিমেষে নিভে গেল। পরের মুহূর্তে সে হঠাৎ ফিওনাকে নিজের বুকের বাঁ পাশে জাপটে ধরল। তার শক্ত বাহুর মধ্যে ফিওনার ক্ষুদ্র, ভগ্ন কিন্তু উষ্ণ হামিংবার্ড। জ্যাসপার ফিসফিস করে বলল, দেখো, এইখানে কান পেতে শোনো, আমার হৃদস্পন্দন কি বলছে বলো তো। ফিওনা বাধ্য হয়ে কানটা পাশের বুকের সাথে ঠেকালো। ধুক ধুক ধুক। অস্বাভাবিক দ্রুত গতিতে চলছে জ্যাসপারের হৃদস্পন্দন। ফিওনার চোখের পাতা কেঁপে উঠল। তার হাত এখনো জ্যাসপারের ব্লেজার শক্ত করে ধরে আছে, যেন নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু শরীর অনড়। জ্যাসপার গভীর শ্বাস নিল। মুখটা ফিওনার চুলের কাছে নামিয়ে বলল, এটা কি তোমাকে কিছু বোঝাচ্ছে না? ফিওনা কোনো উত্তর দিল না, শুধু চোখ বন্ধ করে থাকলো, কারণ সে জানে তার নিজের হৃদস্পন্দনও একই ছন্দে বাজছে। জ্যাসপার ফিওনার মুখটা দু হাতে শক্ত করে ধরে রাখলো। তার সবুজ চোখে একটা স্থির সিদ্ধান্তের ছাপ। ফিওনার ঠোঁট কাঁপছিল। সে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু জ্যাসপার কোনো সুযোগ দিল না। আমি এখন যাচ্ছি। তার কণ্ঠ গভীর, দৃঢ়, তবে খুব তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে তোমাকে নিতে আসবো, একেবারের জন্য আমার কাছে। তার আঙুলগুলো ফিওনার গালের ওপর আরেকটু চেপে বসলো, যেন তাকে পুরোপুরি নিজের মধ্যে বন্দি করতে চাইছে। বি রেডি হামিংবার্ড। ফিওনার চোখ বিস্ফোরিত হয়ে উঠল। সে কিছু বলতে যাবে, কিন্তু জ্যাসপার আবার থামিয়ে দিল। আর হ্যাঁ, এবার তার কণ্ঠে একটা হালকা শাসানি মিশে গেল। তুমি এখানে থাকছো বলে ওই পাতি সেনাপতিটাকে নিজের কাছে আসতে দেবে না। ও যেন তোমাকে স্পর্শ না করে, এক ফোঁটাও না, আমি বলে দিলাম। তার চোখের আগুন ফিওনার শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত নামিয়ে দিল। তারপর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে জ্যাসপার হঠাৎ সরে গেল। এক ঝটকায় নিজেকে দূরে সরিয়ে নিল ফিওনার কাছ থেকে। ফিওনা নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বুঝতে পারলো জ্যাসপার চলে যাচ্ছে, তবে বেশি সময়ের জন্য নয়। সে ফিরে আসবে খুব তাড়াতাড়ি। জ্যাসপার ধীর পায়ে লিওঝানের দিকে এগিয়ে গেল। তার চোখে খেলা করছিল ঠান্ডা উপহাস। বিছানার পাশে রাখা
ফলের প্লেট থেকে একটা লাল আপেলের টুকরা তুলে নিল, তারপর সেটা আলতো করে একটা কামড় বসিয়ে দিল। আপেলের রস তার ঠোঁটের কিনারা ছুঁয়ে গেল, কিন্তু সে পরোয়া করলো না, বরং আরো স্বাচ্ছন্দ্যে চিবোতে লাগলো। তারপর এক মুহূর্ত থেমে লিওঝানের দিকে তাকিয়ে বলল, ও সরি, তুই তো এখন অসুস্থ, দুর্বল, এই আপেলটা তোর কাজে লাগবে। সে আরো এক কামড় খেলো, তারপর হঠাৎ একটা নাটকীয় ভঙ্গিতে হাসলো। আসলে তোর তো আমার ব্যবহার করা জিনিসের দিকে হাত বাড়াতে বেশ আনন্দ লাগে, তাই না? জাসপার খুব ধীরগতিতে আপেলটা লিওঝানের সামনে রেখে বলল, এই নে, আমার ব্যবহৃত জিনিসের স্বাদ নিতে তোর এত শখ, এটা রেখে দিলাম। নিশ্চয়ই তোর খুব প্রয়োজন পড়বে, খেয়ে নিস। তার ঠোঁটের কোণের একপাশে তাচ্ছিল্যের হাসি লেগে রইল। লিউঝান চুপচাপ করে তাকিয়ে থাকলো, কিন্তু তার চোখের আগুন বলে দিচ্ছিল সে এই অপমানের হিসাব রাখছে, প্রতিটা শব্দ গেঁথে নিচ্ছে নিজের মধ্যে। জাসপার হনহন করে দরজা দিয়ে এগিয়ে গেল। তার দীর্ঘ ছায়া মেঝেতে বিস্তৃত হচ্ছিল, চোখে পড়ছিল প্রবল দম্ভ আর ভেতরে কিছু মোচড়, যা সে দেখতে চায়নি। তার পেছনে পেছনে এথিরিয়ান, থারিনিয়াস আর বাকিরা সবাই চুপচাপ অনুসরণ করলো। তাদের ভারী পায়ের শব্দ কক্ষে প্রতিধ্বনিত হলো, যেন এক রাজকীয় বিদায়ের সংকেত। ফিওনা স্থবির হয়ে দাঁড়িয়েছিল, যেন কিছুই বুঝতে পারছে না। চোখের কোণায় অশ্রু কোলাহল করছিল, কিন্তু ঠোঁট শক্ত, অনুভূতিগুলো জড়িয়ে পড়ছে এক অদ্ভুত টানাপোড়েনে। ঠিক তখনই লিয়েরা ছুটে এলো ফিওনার দিকে, তার চোখে উদ্বেগ, সংখ্যা আর ভালোবাসার এক বিশুদ্ধ ছাপ। সে কোনো দ্বিধা না করে ফিওনাকে শক্ত করে বুকে জড়িয়ে নিল, যেন এতক্ষণ ধরে জমে থাকা সমস্ত আতঙ্ক আর উৎকণ্ঠাকে সরিয়ে দিতে চায়। ফিওনা, আমার মেয়ে, তুমি ঠিক আছো? লিয়ারার কণ্ঠ কাঁপছিল, যেন এক মায়ের ভয়াবহ দুঃস্বপ্ন থেকে জেগে ওঠার প্রথম আর্তনাদ। ফিওনা কিছু বলল না, শুধু নিঃশব্দে মায়ের উষ্ণ আলিঙ্গনে নিজেকে সঁপে দিল। তার শরীরটা হালকা কাঁপছিল, কিন্তু এই মুহূর্তে মায়ের স্নেহ ছিল তার সবথেকে বড় আশ্রয়। তারপর একে একে সবাই কক্ষ থেকে বেরিয়ে গেল। অ্যালিসার রাগ তখনও কমছে না। সবাই চলে যাওয়ার পর শুধুমাত্র কক্ষে রয়েছে লিওঝান আর ফিওনা। অনেকক্ষণ নীরবতার পর ফিওনা লিওঝানের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? লিওঝান মাথা নাড়ল। ফিওনা তখন বলল, সরি, আসলে আমার কিছুই মনে নেই পৃথিবীতে থাকতে আমার আর প্রিন্সের মধ্যে কি হয়েছিল। লিওঝান তখন ফিওনাকে থামিয়ে দিয়ে বলল, হুশ, ইটস ওকে, ওখানে তোমার কোনো দোষ নেই। তুমি তো আর জানতেই না আমাদের আগের জন্মের কথা। যা হয়েছে সেটা হয়েছে, সেটা পাস্ট। এখন বর্তমান নিয়ে ভাবো। এই থিরন যে বর্তমানে প্রিন্স জাসপার, ও কিন্তু কিছু না কিছু পরিকল্পনা করবেই, আগের জন্মের মতো ফাঁদ পাতবে আমাদের জন্য। তার আগে এমন কিছু করতে হবে যাতে ও তোমাকে কোথাও নিয়ে যেতে না পারে। ফিওনা চুপ করে আছে। ফিওনা নিজেও বুঝতে পারছে না আসলে করবে তো করবেটা কি।